জান্নাত আপু। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসলো। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো। সত্যি কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল। হ্যাঁ। মেঘ আনমনে বলল। হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল। হঠাৎ না, বিয়ে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা কথা ভাবলো। হাজার চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তায় না করে এসেছে, এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তাও অন্য কারোর সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টদোষীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথাটা। আবির ভাইকে জিজ্ঞেস করেছিল, আপনি কি জান্নাত আপুকে তৎক্ষণাৎ আবিরের দেওয়া থাপ্পড়টা মনে পড়তে মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছু ছিলই না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেননি কেন আমায়? অবশ্য বলবেনই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বোঝেন? থাপ্পড় না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতেন আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মু যখন আবির ভাইয়াকে জান্নাত আপুর কথা বলেছিলেন, তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিনও উনি টু শব্দ করলেন না। শুধু 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 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেল চান্স পেলাম আর না আবির ভাইয়াকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে মেঘ বলল, আপুর যে বিয়ে ঠিক, এটা আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বাঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পাইতিস না? এমনিতেই তো বেশিরভাগ সময় ভিন গ্রহে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহ ভালো জানেন। অকস্মাৎ কেউ একজন আবিকে উদ্দেশ্য করে তপ্ত স্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হয়েছে তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবেই। স্পেশাল গেস্টে কথা বলেছিল বলে বেঁচে গেলি। সহজা মেঘের উদ্দেশ্যে বলল। ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল। ইয়েস ম্যাম। আবির ভুরু কোচকে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছেন, তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওখানে ছিলাম, লিমন বলল তোরা আসছিস তাই চলে আসলাম, চল স্টেজে যাই। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবো নে। মেঘের মাথায় কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি। সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে, আরেকবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চ স্বরে বলল, কিসের পরে আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘার আবিরকে দেখে হাসি মুখে ডাকলো, মেঘ এদিকে এসো। বাড়ি লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনই এবার ডাক শুরু করেছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি? আমাকেই আসতে হবে। ওই মেঘ, আসো। আবির, মেঘ আর রাকিব তিনজনই স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতেই আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনো ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবে মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জান্নাত আপু মিষ্টি করে হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনিই আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গেই আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 কল দিয়েছি, তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি। আবির কিছু বলার আগে রাকিব বলে উঠল, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো।
আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকি রাকিব হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। আপনি তাকে খুব ভালো করে চেনেন। আর উনি হলো আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময় যেন কমছে না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিনে একটাবার কেউ বলেনি এ কোন দুনিয়ায় আছে সে। আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল, কেমন আছেন মিস্টার মাহদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে আর ভাবছে আমার নাম উনি কিভাবে জানেন? আশরাফুল ইসলাম এখনো আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্ত পর মেঘ দৃঢ় কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভুরুকুচকে প্রশ্ন করল। কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বলেন, আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পারছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফট আমি পাঠিয়ে দেব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুর করছে। হুট করে জান্নাত আপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক। ওই লোকের মেঘের পুরো নাম জানা। আবির ভাইয়ের প্রতি এমন আচরণ মেঘ ভাবছে উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম অকমর সাথ আবিরের পেটে গুঁতা দিয়ে বলেন। কিরে, বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্নে আবির ভ্যাবাচাকা খেলো, তারপর ভাব নিয়ে বলল। তোমার জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এমন আবার ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না। আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল কর বিয়ে, না হলে আজই কর। আবির মুখ গোমরা করে আস্তে করে বলল। যদি পারতাম এখনই করে ফেলতাম, তুমি তো সব কিছু জানোই। আসিফ হেসে প্রশ্ন করল। তাহলে আমার দোষ কেন দিস? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলতেছো, আমার কি হবে? তোমার উপর দোষ দিয়েও যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বলল। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বদর ন্যায় চেয়ে আছে। আশেপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, তানভীর কইরে, ফোন বন্ধ ওর। তোরা দুই ভাই যা হইছস না, কি বলবো। আবির ভুরু কুচকে উত্তর দিল, তানভীর মিটিংয়ে শেষ করে আসবে বলছে। জান্নাত হাসি মুখে বলল। আবির ভাইয়া চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজোরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসে ওরাও বসে আছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে। এটা ভাবতেই অষ্টাদশীর দেহে অন্যরকম শিহরণ জাগছে। বইয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিবকে বন্ধুদেরও ডেকে এনেছে। বন্ধুরা সবাই মিলে বেশ কিছুক্ষণ ছবি তুলে যে যার মতো কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করেই ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক চুমুক জুস খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, জান্নাত আপু আবির ভাইয়ার বোন, এটা এতদিন বলেননি কেন? আপুর যে বিয়ে ঠিক, এটা কেন বলেননি? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমই প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশি থেকেও মাথায় ঘোরা প্রশ্নগুলো তাকে বেশি অস্বস্তিতে রেখেছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদিও কারো কারো মনে এমনিতেও অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলেই ফেললো। আর যদি আমি তোকে পড়ানোর মাঝপথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক, তাহলে তুই সেই কথা বাসার সবাইকে বলতে 2 মিনিট সময়ও নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না। জান্নাতের হাজবেন্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করলো, আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক? আবির সহজ কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। এই 3-4 মাস সময়টা প্রতিটা স্টুডেন্টের জীবনে একবারই আসে। আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে
তোর পড়াশোনাটাকে গুরুত্ব দিবে, নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন আর আমারও কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাহিরের কোনো টিউটর কখনই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছিল। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত, ওর পক্ষেও সব কিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর মানাতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম, এটাই বলছিল। বিস্ময় মেঘের পুরোজোড়া কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপট আবিরের চোখে মুখে নিবদ্ধ। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জান্নাতুর বিয়ে আটকে রেখেছিল। এটা ভেবে প্রজাপতি নাই উঠতে ইচ্ছে করছে মেঘের, তবে মনে মনে নিজের উপর ক্ষুব্ধ হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভিতর হৃৎপিণ্ডের তীব্র ধুকপুক শুরু হয়ে গেছে। প্রেম প্রেম অনুভূতিরা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যেই মানুষটার অপ্রকাশিত সতর্কতায় এত তীব্র, সেই মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসেই বলল, হাই কিউটি। মেঘ আগে থেকে মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথা শুনে এবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গেই আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি? বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকাল, যদিও মেয়েটাকে সে চিনে না। যেহেতু নিজে থেকেই কথা বলতে এসেছে, তার মানে পরিচিতই হবে, তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ, তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসা হয়। মেঘ বিস্ময়ের সমেত তাকিয়ে প্রশ্ন করলো, কেন? মেয়েটার সোজা সাপটা উত্তর, একটা মানুষ কতটা ভাগ্য হতে পারে তা তোমার কথা না শুনলে জানতামই না। দয়া করে সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে পড়ল। মানে? আবির মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলল, আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়ে বলল, আপনাকে খোঁজে না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বড় ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল। বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এ বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকেরই বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিকে প্রশ্ন করলো, উনি কে? রিয়া রাকিবের গার্লফ্রেন্ড। কি? রাকিব ভাইয়ার গার্লফ্রেন্ড? এত অবাক হবার কি আছে? গার্লফ্রেন্ড থাকতে পারে না? পারে, কিন্তু উনি আমায় কিভাবে চেনে? মেঘ প্রশ্ন করলো, রকির যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চিনে বা জানে তাহলে রিয়ার জানতে কতক্ষণ? গম্ভীর কণ্ঠে আবি বলল। মেঘার কথা বাড়ল না, আজকে তার শখ খাওয়ার দিনই। একটু পরপর একটার পর একটা শখ খাচ্ছে। হঠাৎ এক একজন এক এক কথা বলছে, যাদের কাউকে মেঘ চিনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বুলাতে বোলাতে বললেন, কখন আসছিস? তোদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগেই আসছি। একটা 15 বছর মেয়ে আর একটা 19 বছর ছেলেও ছিল ওনার পেছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া আমার ভাবি কোথায়? মেয়েটা দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলছিলা ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়? আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে। আপু বলবি, মনে থাকবে। দুজনে মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিকে উদ্দেশ্য করে বলল, দেবা আসেনি? আবি হ্যাঁ বলে পেছন ফিরে তাকালো, হাত দিয়ে মেঘকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহাদিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎ করে জড়িয়ে ধয় মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরে নাই দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলা কে? এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন, আর কান্নাই বা কেন করছেন? পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বলেন, মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। দোয়া করি আরো বড় হও। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই
আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল। হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল। হ্যাঁ, আমরা জানি তুমি মাহাদিবা খান মেঘ। বাই দ্য ওয়ে, আমি শারিফুল ইসলাম আরিফ। জামের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওনারা জান্নাত আপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক আর মেঘকে বা কিভাবে চেনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন। তানভীর আসেনি? আবির বলল। না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো। তানভীর ভাইকেও চিনেন, কিন্তু এনারা কারা? মুখের উপর জিজ্ঞেস করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘকেও ওই লোকের সাথে পরিচয় করে দিয়েছেন। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথায় শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করেই ফেলল। আন্টিটা কে ছিল? আর উনি আমায় দেখে কান্না কেন করছিলেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আজ তোকে সবই বলবো। প্রোগ্রামটা শেষ করে বের হই, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করে মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানভীর আসছে। মেঘকে দেখে প্রশ্ন করলো। খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। তানভীর পুনরায় বলল। এই যে তোর জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমনভাবে তোকে বিয়ে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনেই মেঘের অক্ষিপট ভিজে আসছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে। রাকিব ভাইয়ার কত না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে আজকের পর থেকে। তো ওনার বাড়িতেই উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল। ধুর পাগলি, তোকে বিয়ে দিব না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানভীরের দিকে তাকি রাগে স্বরে প্রশ্ন করল। কি বলছি সরে? কাঁদছে কেন? তানভীর আস্তে করে বলল। এমনি দুষ্টামো করছি। আবির আগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ে রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবির হৃদয়ে আঘাত লাগে। এমনিতে মেঘ আবেগী, হুটহাট কান্না করে। তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে। তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পরে গেছে। রাকিবের বাসার লোক আসিফদের বাসার সকলে আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়ে দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছেন। জোর করে 2000 টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। দুটা চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল। আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন উনি কে? আমাদের সাথে ওনার কি সম্পর্ক? আমাদের সাথে ওনার কি সম্পর্ক? আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল। বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না, কিন্তু আবির ভাই সামনে বসে থাকাতে বাধ্য হয়ে খেতে হচ্ছে। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিম শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তি মতো খেতে পায়নি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নিরবধি আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখে মুখের উজ্জ্বলতা বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল। এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখার বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত।
মেঘের ভুরু কুচকালো। আবির ভাইকে কি বলছে, কি বোঝাতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিল তিনি আর কেউ নয়, তোর, আমার, আমাদের সবার একমাত্র ফুপি। এই কথা শোনা মাত্রই মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে উঠল। কি? আবির সরুর নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কোঠর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে, চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা 3 জন। 18 বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবে কোথা থেকে? আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, গলা দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরছিল, এক মুহূর্তে যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করতেছেন? প্লিজ সত্যি করে বলুন উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব? ওনার নাম মাহমুদা খান আমিনা। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতেই তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপন ফুপি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ, আলী আহমদ খান আর মোজাম্মল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দোকান দিয়ে হিজাবের উপর দিয়েই গরম বাতাস বের হতে শুরু করেছে। নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না, আর ওনার চোখ মুখ দেখো মনে হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনলো না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করলো, এত বছরে কোনোদিন তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যান না কেন? আবি মৃদু হাসলো, ভরাট কণ্ঠে বলল, ওনাকে বাসায় যেতে দেখবি কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খান বাড়ি ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ফুরুকুচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছিল? আবি শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপি যখন ভার্সিটিতে পড়াশোনা করত তখন ফুপির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসায় বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়েই হয়নি। ফুপির এই ঘটনা জানার পর আব্বু আর চাচ্চু ফুপিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রাখছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করতো, আবার ফুপির দেখাশোনাও করতো। ফুপি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করার ছিল না। 3 মাস ফুপির উপর 2 ভাই অত্যাচার করেছে যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। চিকিৎসা করে ফুপিকে কিছুটা সুস্থ করার পর ফুপি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সেই যে বাড়ি ছাড়ছিল, আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল। ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজো মামাকে ফুপির বাসার ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠাইছিল। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপি ফুপা দুজনেই আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপির পেটে ছিল। খানবাড়ির চৌকাঠে পা রাখতে আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দানিয়া বের হয়েছিল। যদি ফুপি চৌকাঠ পার হওয়ার চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকে রাখছিল, না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত।
কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ ছোঁয়া তো দূর, ফুপিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিলেন, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন হাজার গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠাইছে। সেদিন সেই অবস্থাতে আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, অথচ ফুপি ওনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তিস্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময়ে সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসছে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজো মামা ফুপির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেই দিন থেকে আজ পর্যন্ত ফুপির সাথে বাসার কারো যোগাযোগ নেই। মেঘ এতক্ষণ যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতেই এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ খান বাড়িতে রাজত্ব করে আসছেন। যাদের কথার উপর কারো কথা চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ফুপি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছেন। 28 বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারেন না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল। আপনি ফুপ্পিকে কিভাবে চেনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলা একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করছিলেন, তখন একটা অ্যালবাম বের হয়েছিল। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম। আব্বুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদুর চাচুর মোটামুটি অনেকের ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবি চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে আসছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসতে বলেন। আমিও চুপচাপ পড়তে চলে গেছিলাম। এই বিষয়ে আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কিছু কাগজপত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলের কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইল চোখে পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি আরও কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানে দেখছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলায় অ্যালবামে দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গেছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আম্মু বলছেন আম্মু কিছু জানে না, আর এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু জিজ্ঞেস না করি। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছেন, তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করেছেন। বিষয়টা সেখানে ভুলে গেছিলাম, কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিছিলাম। তবে কোনোদিন এ বিষয় নিয়ে ভাবি নাই। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, তারপর? গত বছরের শেষ দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ের ফেসবুক আইডি পাঠাইছিল। ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হইতেছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ের বায়োডাটা সংগ্রহ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো
আমি বড়সড় ধাক্কা খাইছিলাম। আমি সব কিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন পপি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতেই তানভীর আর রাকিবকে আসিফ ভাইয়ার বাসায় পাঠাইছি। আমি পুপির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না। তানভীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল। পুপির 28 বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে, কিন্তু বলেননি। বলছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আমি তানভীর আর রাকিব ওনাদের বাসায় গেছিলাম। সেখানে গিয়েই সব ঘটনা শুনেছি।